আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ট্রাভেল সিরিজে এই ট্রিপে যাচ্ছি চায়না, সরাসরি বেইজিং, ঢাকা টু বেইজিং ডাইরেক্ট ফ্লাইট। এখন বাজে সন্ধ্যা 7টা, ফ্লাইট 10টায়। ইমিগ্রেশন শেষ, ইমিগ্রেশন স্মুথ ছিল, নাথিং কমপ্লিকেটেড, জাস্ট বেসিক কোশ্চেন, কোথায় যাব, কয়দিন থাকবো, রিটার্ন টিকিট আছে কিনা, অ্যান্ড হোটেল বুকিং, দ্যাটস ইট, এভরিথিং নট কমপ্লিকেটেড। এখন যাব লাউঞ্জে, UCB card user, so jabo UCB Premier Lounge. Let's go. Chicken curry with methi. Potato wedges. Grilled fish. Item limited, তাই না? Vegetable soup. Fried chicken with local spice. Steamed rice. Mutton biryani. That's it. ফ্লাইয়ের বেশ কিছুক্ষণ পরে চলে আসলো খাবার। এটা হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের খাবার। অপশন ছিল দুটি, ফিশ রাইস অ্যান্ড চিকেন রাইস। সো আমি নিয়েছি ফিশ রাইস। সাথে ছিল একটা পাউরুটি আর একটা বক্সে, এবং একটা কেক টাইপ, অনেক মজা ছিল এটা, এবং একটা জেলি ওদের লোকাল, এটা তেমন ভালো লাগেনি আমার কাছে, এবং হচ্ছে অনেকগুলো নাটস। খাবারটা অনেক মজা ছিল, অনেক ইয়াম্মি। 5 ঘন্টা ফ্লাই করে চলে আসলাম বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে মেট্রো নিয়ে সরাসরি সিটিতে। চায়নায় আমার ফার্স্ট সূর্যের আলো, ওয়াও, অসাধারণ সিনারি, রোড ঘাট এত সুন্দর, অসাধারণ। মেট্রো থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে নিলাম সরাসরি আমার হোস্টেলের উদ্দেশ্যে। বেইজিং এই হোস্টেলে আমি 4 রাত ছিলাম। হোস্টেলের রুম প্লাস কস্ট আমি অন্য ভিডিওতে দেখাবো এবং বলবো। আমার হোস্টেল হাইডেন ডিস্ট্রিক্টে, যেটা তিয়ানমেন স্কোয়ার থেকে 10 কিলোমিটার দূরে। ট্রাফিক রুলস কঠোরভাবে সবাই ফলো করে। সেকেন্ড লার্জেস্ট ইকোনমির দেশ, রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, দেখো। হোস্টেলের পাশেই খুঁজে পেলাম এই হালাল রেস্টুরেন্টটি। বেইজিংয়ে সবসময় ওরা খাবারের আগে এই গরম চা, ওরা এক ধরনের চায়ের ফ্লেভার, এটা ওরা সার্ভ করে। পিৎজা টাইপ এটা অর্ডার করলাম। এটা অবশ্য আমি এখানে খাইনি, এটা আমি হোস্টেলে নিয়ে গেছি, হোস্টেলে নিয়ে পরে খাইছি। সাথে অর্ডার করলাম এই রাইস, অনেক সবজি দিয়ে, অনেক মজা, এবং সাথে এই কাবাব, মেবি ক্যামেলের ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। সব মিলিয়ে 30 ইউয়ানের মতো। খাবার অনেক মজার ছিল। এই রেস্টুরেন্ট আমার হোস্টেলের পাশেই ছিল, সো যে কয়েকদিন বেইজিংয়ে ছিলাম আমি রাতের খাবারটা এখানেই কমপ্লিট করছি। কয়েকদিন রেগুলার যাওয়াতে ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং ওরা আমাকে পেয়ে অনেক খুশি। ওরা এখানে চাকরি করে। ওরা খুবই হেল্পফুল এবং বাংলাদেশের ব্যাপারে খুবই আন্তরিক।
আমার অবজারভেশনে চায়নার জনবহুল প্লেসগুলোতে আপনারা একটু খুঁজলেই মুসলিম রেস্টুরেন্ট পেয়ে যাবেন, হালাল রেস্টুরেন্ট। সো এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে চায়নার ডিটেলস সামারি নিয়ে। আই মিন ভিসা ফি, টিকিট, ইমিগ্রেশন, চায়না ঘোরাফেরার জন্য যত কিছু দরকার, হ্যাক্স, সব কিছুর জন্য। যেহেতু আমি 15 দিন ঘুরছি চায়নাতে, একদম বেইজিংয়ে, চায়নার নর্থ থেকে কুনমিং পর্যন্ত, ঠিক আছে। তো একটা ধারণা তো আমার আছে, তো এই ব্যাপারে ডিটেলসটা একটু শেয়ার করতেছি। তো ভিসা ফি দিয়ে শুরু করি। ভিসা ফি আমি দিছি 9,500 টাকা, একটা এজেন্সি দিয়ে করছি। সো 2 সপ্তাহের মধ্যে আমি ভিসা পাইছি। সো অনেক এজেন্সি 10,000 নিয়ে থাকে, 10,500 টাকা নিয়ে থাকে এরকম। সরি, আমার খুব কাশি, আসার আগে থেকে কাশি ছিল। সো এই হচ্ছে ভিসা। টিকিটের কথা যদি বলি, টিকিট হচ্ছে, আমার টিকিট ছিল ঢাকা টু বেইজিং, কুনমিং টু ঢাকা। তো আমি মাত্র ফ্লাইটের 6 দিন আগে হচ্ছে টিকিটটা কাটি, টিকিট বুক করি। এই জন্য আমার এক্সপেন্সটা একটু বেশি হয়েছে। আমার খরচ পড়ছে টোটাল 50,000 টাকা। যারা হচ্ছে ঢাকা টু কুনমিং অথবা ঢাকা টু গুয়াংজু, ঢাকা গুয়াংজু ঢাকা বা ঢাকা কুনমিং ঢাকা এরকম টিকিট কাটে, তাদেরটা কম পড়ে। অথবা আপনারা যদি 1 মাস আগে কাটেন, অবশ্যই কম পড়বে। আমি মাত্র 6 দিন আগে কাটছি, প্লাস আমার রুটটা একটু ডিফারেন্ট, লাইক ঢাকা টু বেইজিং, কুনমিং টু ঢাকা, এই জন্য আমার এয়ারফেয়ারটা বেশি পড়ছে। আগে থেকে কাটলে, মানে 1 মাস আগে বা 20 দিন আগে কাটলে মিনিমাম 7 থেকে 8,000 টাকা সেভ হইতো। সো এই হচ্ছে টিকিটের ব্যাপারটা। আর যারা ঢাকা কুনমিং ঢাকা অথবা ঢাকা গুয়াংচু ঢাকা, তাদেরটা 38, 40 অথবা 35 এরকম পড়ে থাকে আর কি। চায়নাতে আসার আগে থেকে প্রচণ্ড কাশি। সো এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ইমিগ্রেশন। তো চায়না ইমিগ্রেশন নিয়ে অনেক কাহিনী, অনেক কথা শুনছি। তো যারা হচ্ছে গুয়াংজুতে যাদের ফ্লাইট, শুনছি তাদের নাকি হোস্টেলে যাওয়ার পরে পুলিশ আসার পরে কেস হয়, মানে এটা ডায়েরি করে, ফাইল করে। তো বেইজিংয়ে আমার সাথে এরকম কিছু হয় নাই, কোনো ধরনের পুলিশি ঝামেলা বা ফাইল, নাথিং। এটা মেবি গুয়াংজুতে হয়, আমি জানি না। তো আমার সাথে এই ধরনের কোনো কিছু হয় নাই। সরি। ইমিগ্রেশন পয়েন্টে যদি আসি, ঢাকা ইমিগ্রেশন হযরত শাহজালাল এয়ারপোর্টে আমার সাথে কিছুই হয়নি, জাস্ট বেসিক কোশ্চেন। কেন যাচ্ছেন, এবারে ট্রিপের প্ল্যান কি, এটা কি ফার্স্ট টাইম, কবে আসবেন, রিটার্ন টিকিট, হোটেল বুকিং আছে কি না, এবং আপনি কি করেন, জব করলে আপনার দেন এনওসি আছে, এনওসি দেখতে চাইছে, এনওসি দেখাইছি। আর হচ্ছে হোটেল বুকিং বা রিটার্ন টিকিট এগুলো কিছু দেখতে চায় নাই, জাস্ট এনওসিটা দেখতে চাইছে, দ্যাটস ইট। একদম বেসিক, কোনো ঝামেলা নেই ঢাকা এয়ারপোর্টে। ফ্লাইট যখন চায়নাতে এসে পৌঁছায়, আই মিন বেইজিংয়ে, এখানে কাহিনী হয়েছে। তো ইমিগ্রেশন লাইনে যখন দাঁড়াইলাম, বিভিন্ন ন্যাশনালিটিজের অনেক মানুষ ছিল। সো ইমিগ্রেশন লাইন থেকে একজন ইমিগ্রেশন অফিসার এসে, পুলিশ অফিসার এসে, শুধু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের সে জিজ্ঞেস করতেছে বিভিন্ন প্রশ্ন, অনলি বাংলাদেশিস, অন্য কাউকে না। সো ওই লাইন থেকে জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ট্রিপ দিস টাইম, হোয়াট ইজ ইউর পারপাস দিস টাইম। সো যারা বলছে যে আমি স্টুডেন্ট, মানে অনেকে তো আসে চায়না পড়াশোনা করার জন্য, আমি স্টুডেন্ট, তাদের কোনো সমস্যা নেই। ডকুমেন্ট দেখতে চাইছে, আই মিন হয়তো আইডি কার্ড বা ইউনিভার্সিটির ডকুমেন্ট, এভরিথিং যারা দেখাইছে, ফাইন, নো প্রবলেম, তারা ইমিগ্রেশন ফেস করার জন্য দাঁড়াইছে। আর যারা বলছে জব করি, চায়নাতে জব করি, কাজ করি, তাদের ডকুমেন্ট দেখতে চাইছে, কোনো সমস্যা নেই, ডকুমেন্ট ওকে। যারা বলছে আমি জব করি চায়নাতে, জবের ডকুমেন্ট দেখতে চাইছে, তাদেরকে ছেড়ে দিছে, কোনো ঝামেলা নেই। সমস্যা হচ্ছে 2 টাইপ ক্যাটাগরি নিয়ে, একটা হচ্ছে ট্রাভেল, ট্যুরিজম, আর হচ্ছে বিজনেস। সো যারা বলছে বিজনেস পারপাসে আসছি, ওদের ওই লাইন থেকে আলাদা করে নিয়ে
ফার্স্ট ইন্সপেকশন, মানে ইমিগ্রেশনের আগেই জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা নিয়ে গেছে আর কি। সেখানে সিনিয়র ইমিগ্রেশন পুলিশ ছিল, তাদের সাথে নিয়ে মানে কথা বলে ডিটেল জানতে চায় আর কি। যখন অ্যারাইভাল কার্ড পূরণ করতে হয় রিচ করার পরে, সমস্যা হচ্ছে বাংলাদেশি আমি দেখলাম যে অনেক সমস্যা আছে। আপনি যদি বিজনেস ভিসায় আসেন, আপনি তো জানেন আপনার ভিসা বিজনেস ভিসা, তো আপনার পারপাস কি? আপনি তো অবশ্যই বিজনেস নিয়ে লিখবেন, আপনি তো ট্রাভেল লিখবেন না যে আপনি ঘুরতে আসছেন। তো অনেকে আসছে বিজনেস বিষয়ে, বলতেছে যে আই মিন অ্যারাইভাল কার্ডে সে ট্রাভেল লিখবে, ট্রাভেল জিনিস দিয়ে যাবে। সো ইটস ডিফারেন্ট। তো মিললো না, তো এটা তো ঝামেলা করবে। আপনি যদি ঘুরতে আসেন অবশ্যই আপনি ট্রাভেলের পারপাস কি? অ্যারাইভাল কার্ড হচ্ছে বেসিক, আপনার পার্সোনাল, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, চায়নাতে কোথায় থাকবেন, রিলেটিভ আছে কিনা, অথবা চাইনিজ নাম্বার, আই মিন পাসপোর্ট নাম্বার, এভরিথিং। অ্যান্ড আপনি যদি ঘোরার জন্য আসেন, অনলি কি বেইজিং বা অনলি কি গোয়াংজু, অনলি কি কুনমিং, নাকি এরপরে অন্য কোনো শহরে যাবেন, এই ডিটেলসটা তারা ওখানে জানতে চায়। বা লাস্ট 5 years আপনি কোথায় ঘুরছেন এগুলা। তো আপনি আসছেন ঘুরতে, আপনি যদি লেখেন যে বিজনেসের কথা অ্যারাইভাল কার্ডে, তাহলে তো হলো না। তো দেখলাম কিছু ভাই ওরা আসছে বিজনেস বিষয়, ওরা লেখতেছে ট্রাভেল অ্যান্ড বিজনেস বোথ, অথবা বিজনেস অথবা ট্রাভেল, মিলে না। আমি ট্রাভেলে আসছি, আমি শুধু ট্রাভেলে লিখবো, আমি কোথায় যাবো ডিটেলস আইটিনারি, যেখানে সমস্যা হয়। তো ইমিগ্রেশন লাইনের আগেই কয়েকজনের বাঙালিকে জিজ্ঞেস করলো সেম প্রশ্ন, হোয়াট ইজ ইউর পারপাস দিস টাইম, হোয়াট ইজ ইউর পারপাস দিস টাইম। এটা অনেকেই ঠিকমতো বলতে পারে নাই, হা করে আছে। আপনার পারপাস কি? ট্রাভেল, বিজনেস, আপনি বলেন, আপনি তো জানেন, কিছুই বলতেছে না। এটা না বলার কারণে হচ্ছে তার সেকেন্ড ইন্সপেকশন নিয়ে যায় এবং অনেক প্রশ্ন করে। আমাকে যখন আমার সিরিয়াল আসলো, আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর পারপাস দিস টাইম। বললাম যে ট্রাভেল, আমি ঘুরবো। কোথায়? তুমি বেইজিংয়ে আসছো, অনলি বেইজিং নাকি এরপরে অন্য কোথাও সিটে যাবা? আমি বলছি এরপরে আমি শিয়ান যাব, চংচিং যাব, জানজিয়াজি যাব বললাম। সো ও আমাকে জিজ্ঞেস করলো যে শিয়ানে তুমি কোথায় ঘুরবা? বেইজিংয়ের পরে যে শিয়ানে যাবা, শিয়ানে কোথায় ঘুরবা? তো আমি বললাম শিয়ানে আমি ট্রাকোটা আর্মি, আই মিন শিয়ান মুসলিম এনশিয়েন্ট সিটি, এগুলো দেখবো। এগুলো বলার পরে বলছে ওকে ফাইন, ফার্দার আর কোনো কোশ্চেন করে নাই, দ্যাটস ইট, আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই। সো ইমিগ্রেশন আমি মনে করি যে আতঙ্ক বা হ্যাসেলের কিছু নাই, যে প্রশ্ন করবে অন পয়েন্টে অ্যান্সার করতে পারলে নো প্রবলেম, কোনো ঝামেলা নাই। প্রশ্ন অ্যান্সার না করতে পারলেই ঝামেলা। সে কি বলতেছে, কি প্রশ্ন করতেছে, এটা বুঝে জাস্ট অ্যান্সার করতে হবে, দ্যাটস ইট। এবার আসি আরেক ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, চায়না যে ঘুরবেন। চায়না হচ্ছে অন্য 8-10টা দেশের মতো নর্মাল এরকম না, আপনি ইংলিশ পারলেই ঘুরতে পারবেন না, ইংলিশের কোনো ভ্যালু নাই সোজা কথা। এখানে চাইনিজ লোকালরা মানে ইংলিশ পারেই না বলতে গেলে একদম। সো কি লাগবে? মেইন হচ্ছে আলিপে অ্যান্ড উইচ্যাট। আমি হচ্ছে আলিপে ইউজ করছি পুরো টাইম, আমি উইচ্যাট ইনস্টল করছি বাট ওটা দিয়ে কোনো কাজ করি নেই, পুরো টাইম আলিপে দিয়ে কাজ করছি। আলিপেতে আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, ফরেন যেটা আছে ফরেন পার্ট অন করে নিয়ে আসবেন, ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এটা হচ্ছে আপনার আলিপেতে অ্যাড করে নেবেন। আলিপের অ্যাপস ডাউনলোড করার পরে দেখবেন ডিটেলস সব কিছু, পাসপোর্ট ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওইখানে অপশন আছে অ্যাড কার্ডে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন, দেন আপনি পেমেন্ট করতে পারবেন স্ক্যানের মাধ্যমে, একদম ইজি। যেখানেই যাবেন আপনি, বাস, ট্রেন, দোকান, শপ, রেস্টুরেন্ট, হোটেল, এভরিহোয়ার স্ক্যানের সিস্টেম আছে। ওই আলিপেতে জাস্ট আপনি স্ক্যান করবেন, ওদের ওখানে স্ক্যানার আছে, আপনার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, আপনার পেমেন্ট হয়ে যাবে। সো ক্যাশলেস, চায়না কিন্তু ক্যাশলেস, ক্যাশ নিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু খুব কঠিন হবে আর কি। ফর এক্সাম্পল, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনাকে ডিডি কল করতে হবে। ফিজিক্যাল শুধু আছে ট্যাক্সি অনেক এক্সপেন্সিভ। আপনি যদি ডিডি কল করেন, এটা অনেক কনভিনিয়েন্ট এবং ইজি, হ্যাঁ আমাদের উবারের মতো যেটা আসে ওইটাই। আমি হোস্টেল এবং হচ্ছে ট্রেনের টিকিট এগুলো সবসময় trip.com এই ওয়েবসাইট ইউজ করে বুক করছি, যেহেতু trip.com হচ্ছে ইংলিশ ভার্সনের পাশাপাশি চাইনিজ ভার্সনটা আছে আর কি।
সো চাইনিজ ভার্সনটা আপনার মেইলে আসলে ডাউনলোড করে ওদের সবাইকে দেখালে আর কি ইজি হয়ে যায়। আর যদি ইংলিশ কম বুঝে চাইনিজ ভার্সনটা থাকে ওটা আপনি দেখাবেন, সেটা ওরা বুঝে। অন্য অ্যাপসে চাইনিজ ভার্সনটা আসে না। সো এ ব্যাপারে ট্রেন এবং হোস্টেল, এ ব্যাপারে trip.com-টা হচ্ছে কনভেনিয়েন্ট। আপনি চায়নার যে কোনো জায়গায় যাবেন, যার সাথে কথা বলবেন যে কোনো জায়গায়, ওরা তো ইংলিশ বুঝে না, তো কমিউনিকেশন কিভাবে করবেন? গুগল ট্রান্সলেটর মাস্ট থাকতেই হবে, মানে ট্রান্সলেটর আপনার থাকতেই হবে। আপনি ইংলিশে লিখলেন অথবা বাংলায় লিখলেন, ট্রান্সলেট করলেন হচ্ছে চাইনিজে, ওদের চাইনিজ ভার্সন দেখাবেন, ওরা সব বুঝবে, আপনাকে অ্যান্সার করতে পারবে। সো ট্রান্সলেটর ইজ এ মাস্ট, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। আমি হচ্ছে যখন বেইজিং এয়ারপোর্টে নামি, ওখানে সিম কিনি এবং সিম কেনার সাথে সাথে আমাকে একটা ভিপিএন ও অ্যাড করে দিছে, AOX ভিপিএন, খুব ভালো কাজ করছে। সো এই ভিপিএন থাকতে হবে, ভিপিএন ছাড়া কিন্তু গুগল ট্রান্সলেটর, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এগুলো কিছুই চলবে না। সো আপনারা যখন এয়ারপোর্টে নামবেন অবশ্যই বলবেন ভালো একটা ভিপিএন যেটা কাজ করে সেটা আপনার সিমের সাথে কানেক্ট করে দিতে, এটা অনেক ইজি হয়ে যাবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনি আর কোনো ধরনের কমিউনিকেশন হবে না, আই মিন ওয়েস্টার্ন কোনো অ্যাপ চলবে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ট্রান্সলেটর, জিমেল, নাথিং, কিচ্ছু কাজ করবে না। লোকাল ট্রান্সপোর্টেশন, আপনি যদি শহরের মধ্যেই চলাফেরা করতে চান, ফর এক্সাম্পল আপনি বেইজিংয়ে আছেন, বেইজিংয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনিক স্পটে যাবেন, সো এর জন্য হচ্ছে আই মিন সাবওয়ে, মেট্রো বেস্ট। মেট্রো ইউজ করবেন, খরচ খুব কম, 4, 5, 2, ইউয়ান এরকম আর কি। আমি সবসময় ডিডি ইউজ করছি, মেট্রো ইউজ করছি কম আর কি, ম্যাক্সিমাম টাইম আমি ডিডি কল করছি। ডিডি একটু এক্সপেন্সিভ, মেট্রোর তুলনায় অনেক এক্সপেন্সিভ। ক্যাশ টাকা দিয়ে আপনি চলতে পারবেন, ক্যাশ সব জায়গায় অ্যাকসেপ্ট করে, বাট কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ওদের কাছে চেঞ্জ থাকে না, তো সেক্ষেত্রে ঝামেলায় পড়বেন আর কি। বাট সুপার শপ বা বিভিন্ন রেস্টুরেন্ট সব জায়গায় ক্যাশ চলবে সব জায়গায়। আপনি যদি চাইনিজ আরএমবি বা ইউয়ান নিয়ে আসেন চলতে পারবেন, বাট আপনার আলিপে থাকতে হবে। আলিপে থাকলে একদম ইজি হয়ে যাবে সব কিছু, এভরিথিং। আলিপে না থাকলে ঝামেলায় পড়বেন। যদি আপনি চায়নাতে লং টাইম ঘুরতে চান, আপনি যদি বিজনেসের কাজে আসেন, এক সিটিতে গুয়াংজু, শেনজেন অথবা কুনমিংয়ে বিজনেসের কাজে আসলেন, এখানে 4-5 দিন, এক সপ্তাহ থেকে চলে গেলেন, ইটস ডিফারেন্ট কেস। বাট আপনি যদি চায়না ঘুরতে চান, অনেক জায়গায় ঘুরতে চান, সোজা কথা হচ্ছে আলিপে বা উইচ্যাট এই অ্যাপ যদি আপনার থাকে অ্যাক্টিভ, আপনি একদম কনভেনিয়েন্ট হয়ে যাবে সব কিছু, একদম ইজি, ফাস্টার এবং স্মুথ। চোখ বন্ধ করে চায়নার সব জায়গায় চলতে পারবেন। চায়না বড় বড় শহরে সব জায়গায় মোটামুটি মুসলিম রেস্টুরেন্ট, হালাল ফুডের দোকান আছে, আপনি একটু খুঁজলে পাবেন। অথবা চাইনিজ রেস্টুরেন্টেই ফ্রাইড রাইস উইথ এগস এবং অনেক আইটেম আছে পর্ক ছাড়া। পর্কের কিছু আইটেম তো থাকবেই সব জায়গায়, কিন্তু পর্ক ছাড়া অনেক আইটেম আছে, আপনি সময় মানে কন্টিনিউ করতে পারবেন, চলতে পারবেন আর কি, চলা যায়। এবং সুপার শপ সব জায়গায় আছে, বেকারি আইটেম, ড্রিঙ্কস আপনি সব জায়গায় পাবেন, আই মিন জুস বা এই টাইপের কিছু, ফ্রুটস এভরিহোয়ার, সব জায়গায় ফল অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে একটু খুঁজলে আপনি হালাল রেস্টুরেন্ট, সব জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টের মাঝে 2-1টা হালাল রেস্টুরেন্ট আপনি পেয়েই যাবেন, মুসলিম রেস্টুরেন্ট। সো ওখানে আপনি ইজিলি সুন্দরভাবে খেতে পারবেন। রাইস, চিকেন এবং হচ্ছে বিফ, বিভিন্ন আইটেম আছে, ইজিলি কন্টিনিউ করতে পারবেন। আর প্রাইস যদি বলি, প্রাইস কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড। চায়না কিন্তু চিপ না, আই মিন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই দেশের মতো চায়না কিন্তু চিপ না। বাংলাদেশে মানে চাইনিজ 1 টাকা, বাংলাদেশের 17 টাকা, মোটামুটি ভালো এক্সপেন্সিভ। সবচেয়ে বড় এক্সপেন্সগুলো হচ্ছে আপনি যখন সিনিক স্পটে যাবেন, বড় বড় জায়গায়, ফর এক্সাম্পল আমি যেরকম গেছি গ্রেট ওয়াল অফ চায়না, ওখানে হচ্ছে টিকিটের যে প্রাইস, ওইটার পাশাপাশি বিভিন্ন কেবল কার, এলিভেটর, অনেক ট্রান্সপোর্টেশন মুড আছে, এগুলো নিয়ে আপনার মোটা অঙ্কের টাকা খরচ হবে। সো মোটামুটি সবই বললাম, চায়না কিন্তু এক্সপেন্সিভ আছে, খরচ আছে। আপনি যদি 7 থেকে 10 দিনের একটা ট্যুর প্ল্যানও নিয়ে আসেন, আপনার 1 লাখ টাকার বেশি খরচ হবে। আপনি যদি ঘুরেন বিভিন্ন জায়গায় ঘুরেন সিনিক স্পটগুলোতে, আপনার মোটামুটি ভালো পয়সা খরচ করতে হবে। আর চায়নার মানুষ খুবই ভালো, আমি মনে করি চায়না একটা মাস্ট ভিজিট প্লেস ফর ট্রাভেলার। যাদের সুযোগ আছে অবশ্যই চায়নাতে ঘুরতে আসবেন। সবাই কিন্তু থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এসব দেশে ঘুরে, কিন্তু চায়না যদি আপনারা একবার ঘুরতে আসেন প্রেমে পড়ে যাবেন চায়নার। মানুষজন খুবই ভালো এবং আনরিয়েল সব সিনারি, স্পেশালি আমি যেসব জায়গায় ঘুরছি, কুনমিং, ঝানজিয়াজি এবং ডালি, ইউনিয়নের কুনমিং থেকে 2 ঘন্টার ট্রেন জার্নি,
আরেকটা শহর, একদম আনরিয়াল, হেভেনলি। সো যাদের সুযোগ আছে অবশ্যই চায়না আপনাদের বাকেট লিস্টে রাখবেন। চায়না খুবই সুন্দর দেশ, খুবই ভালো দেশ, এবং আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। টাটা।